মমতার দলের নেতারা শুধু ভোট লুট করেছে, মানুষকে মেরেছে, খুন করেছে, রক্তপাত হয়েছে। রক্তপাতহীন ব্যবস্থা পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের আমলে, সিপিএমের আমলে যা দেখেছে তার থেকে অনেক অধিক মাত্রায় দেখেছে পশ্চিমবাংলার তৃণমূলের আমলে। বালি আজকে দেখুন, যে বালি আমরা 1200 টাকা কি বা খুব বেশি 1200 টাকা একটা বাড়ি কিনতাম 125 সেফটি, তা আজকে 6000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আচ্ছা, মানে সরকার একদিকে যে কথাগুলো বলছে তার বিপরীত মানে শিকার মানুষকে হতে হচ্ছে। আমাদের এখানে দেখুন কোনো আর পাইপ লাইন হয়নি, জলের কোনো কানেকশন আমাদের দেয়নি, অথচ কেন্দ্র সরকারের কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে কন্ট্রাক্টরদেরকে দিয়ে আত্মসাৎ করে নিজেদের পকেট বাইরে করেছে। জনসাধারণরা 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের পর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো ছেড়ে দেবে না। যার স্ত্রীর পা ভেঙে দিয়েছে, যার ঘর বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, গ্রাম ছাড়া করেছে, জমিতে চাষ করতে দেয় না, সেই মানুষগুলো তো রাগে আজকে ফুসছে। তারা সুযোগ পেলে তার ছবল মারবেই। তারা তো ভোট লুট করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে, মায়েদের ইজ্জত লুট করেছে। সেই জন্য ভয় তাদেরই, আমাদেরকে যারা জানে যাদের দুর্বলতা আছে তারা আমাদের থেকে সাবধান হতেই হবে তাদের, অন্যথায় তাদের প্রতিকার মানুষই করবে। আমরা এসে আজ উপস্থিত হয়েছি ময়ূরেশ্বর বিধানসভা। মূলত বীরভূম জেলা যতগুলো বিধানসভা রয়েছে, ময়ূরেশ্বর বিধানসভা অন্যতম শক্ত ঘাঁটি, যেখানে কিন্তু দীর্ঘদিনের পোড় খাওয়া, একসময় তিনি আরএসএস এর প্রচারক ছিলেন দুধকুমার মণ্ডল। যে দুধকুমার মণ্ডল পরিবর্তনের হওয়ার পরে পশ্চিমবঙ্গে যে কিনা চোখে চোখ রেখে অনুব্রত মণ্ডল অর্থাৎ তৃণমূলের যে জেলা সভাপতি তার সঙ্গে লড়াই করেছেন। তাই কিছুদিন আমরা দেখেছি তার একটু অভিমানে ছিলেন, কিন্তু হয়তো দল তার মর্যাদা দিয়েছেন, তাকে আবার ময়ূরেশ্বরে প্রার্থী করেছেন। আমরা জানতে চাইবো, আমরা কথা বলবো, দাদার মনোভাব জানতে চাইবো, তিনি কি লড়াকু মানুষের কাছে কি ভাবছেন, কি বলছেন আমরা জানতে চাইবো। প্রথমত আপনাকে অনেক ভাবে আমরা শুভেচ্ছা আছি প্রার্থী হওয়ার ক্ষেত্রে। কি মনে করছেন, একটা সময় আপনি বীরভূম জেলার সভাপতি ছিলেন, 12 থেকে 14 এই সময়টাতে, বর্তমানে লড়াইটা কি কঠিন মনে করছেন নাকি আপনার পক্ষে কতটা সহজ মনে করছেন? পশ্চিমবাংলায় এবারে লড়াই অনেক সহজতম হবে, কারণ হচ্ছে তৃণমূলের প্রতি মানুষের যেটা রোষ, তৃণমূলের প্রতি মানুষের যে ঘৃণা বিদ্বেষ, সেটা মানুষের মনে মনে ছড়িয়ে পড়েছে। জনগণ চাইছে না এই দুরাচারী এবং স্বৈরাচারী এবং এই কি বলবো সিন্ডিকেট রাজত্বের সরকার আর থাক। যারা উন্নয়ন করে চিৎকার করে, এতই যদি তাদের উন্নয়ন, তাহলে তো ভোট স্বাভাবিক এবং স্বচ্ছন্দ গতিতে হওয়া উচিত। ভোট ফর পাবলিক, ভোট ফর যেটা, সেটা শান্তিপূর্ণ এবং অবাধ হওয়া উচিত, কিন্তু সেটা পশ্চিমবাংলায় তারা হতে দেয়নি। সে কারণে বাংলার মানুষ এবছরের এই নির্বাচনে তৃণমূলের পরাজয়, বিসর্জন, বিজেপির আগমন ঘটে। আপনি একটা সময় বীরভূম জেলার সভাপতি ছিলেন, অর্থাৎ বিজেপির দলীয় সভাপতি ছিলেন। সংগঠন করার ক্ষেত্রে বা বর্তমানে বিজেপির সংগঠন করার ক্ষেত্রে এই জেলা কতটা শক্তিশালী বলে আপনি মনে করেন বিজেপি দলীয় হবে? দেখুন, 11 সালে 2011-এও তৃণমূল তার সংগঠন শক্তি দিয়ে ক্ষমতায় আসতে পারেনি, ছিল না। মানুষের জনরোষ, বিপুল জনরোষ সিপিএম এর প্রতি, মানে শাসক দলের প্রতি আছড়ে পড়েছিল এই বিরুদ্ধে, এবং তৃণমূলের সঙ্গে ছিল বলেই 2011 সালে মমতা মানুষের মানে ভোট দানের মধ্য দিয়ে তিনি জয়ী হয়েছিলেন। তখন বলেছেন বদল চায়, বদলা নয়। কিন্তু পরবর্তীকালে পরবর্তী বিভিন্ন নির্বাচন, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, বাকি যে নির্বাচন রয়েছে, সেখানে মমতার দলের নেতারা শুধু ভোট লুট করেছে, মানুষকে মেরেছে, খুন করেছে, রক্তপাত হয়েছে। রক্তপাতহীন ব্যবস্থা পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের আমলে, সিপিএমের আমলে যা দেখেছে তার থেকে অনেক অধিক মাত্রায় দেখেছে পশ্চিমবাংলার তৃণমূলের আমলে। সে কারণে মানুষের জনরোষ তৃণমূলের বিপক্ষে যাচ্ছে, এবং পশ্চিমবাংলার মানুষ আজকে বুঝেছে এই সরকার যারা চাকরি চুরি করেছে, এই সরকার যেখানে নদীর বালি গর্ভ থেকে বালি চুরি করছে কোটি কোটি টাকা এবং পাথর চুরি, সমস্ত রকম সিন্ডিকেটেড ব্যবস্থা থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। আর পশ্চিমবাংলার তৃণমূলকে আজকে সরিয়ে আর নূতন কোন একটা সরকার ক্ষমতায় আনতে চাইছে। আর সেই নূতন ক্ষমতায় আসার জন্য সব থেকে এগিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি, যা সারা ভারতবর্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং আরো অনেক উল্লেখযোগ্য জাতীয় সর্বভারতীয় দলের নেতৃবৃন্দ আছেন,
তারাও এবারে বাংলায় মানুষের কাছে এই আশ্বাসটা দিতে পেরেছেন বা রেখেছেন যে বাংলার এই সরকারের পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং আসন্ন। আচ্ছা, আপনি যে যে বিষয়টা তুললেন যে মূলত দুর্নীতি, তাতে বালি থেকে শুরু করে চাকরি চুরি একাধিক আছে, এখানে তো কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছিল। আপনার কি মনে হয় যে কোনো তদন্তের কিন্তু এখনো রেজাল্ট আসেনি? অর্থাৎ যারা জেলে গেছিল তারা কিন্তু সবাই নিয়ম মতো বেল পেয়ে গেছে। কোথাও কি মানুষের মনে প্রশ্ন আসবে যে আদৌ কি কেন্দ্রীয় সরকার এদেরকে শাস্তি দিতে চায়? এই বিষয়ে কি মানুষের প্রশ্ন থাকবে? এটা প্রশ্ন মানুষের আছে, কারণ আজকে পশ্চিমবাংলার নয়, সারা ভারতবর্ষের যে জুডিশিয়ারি সিস্টেম, তার উপর তো ভরসা রেখে এটা করতে হবে। এখন তাদের বিরুদ্ধে কেস হয়েছে, তারা তো বিচারে দোষী নয় এমন কিছু হয়নি, মানে তারা তো খালাস পেয়ে যাননি কেস থেকে, বেল পেয়েছেন, কিন্তু বিচার ব্যবস্থার মধ্যেই আছেন। এবং যেভাবে লালু প্রসাদ হয়েছিল, পশ্চিমবাংলার এই দোষী পার্থ হোক, বাকি খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হোক, আরো যারা আছেন, তারা প্রত্যেকেই একদিন না একদিন জেলে যাবেন, মুক্তি পাবেন না, কারণ অনেক অপরাধের সঙ্গে, সংগঠিত অপরাধের সঙ্গে তারা যুক্ত। অতএব তাদের এই ব্যাপার থেকে আপাতত আপনাদের মনে হতে পারে বা পশ্চিমবাংলা বামপন্থীরা যেটা অপপ্রচার বেশি করে করছে, সেখান থেকে মানুষ নিশ্চিত দেখতে পারবে যে এই দোষীদের কোনো মুক্তি হয়নি, এরা সাজা পাবেই। দেখুন, আপনি যে জেলা থেকে রাজনীতি করেন বা আপনি তো একদম গ্রাসরুট লেভেল থেকে উঠেছেন, আমরা যারা জানি আপনার সম্পর্কে, আপনি একেবারে তৃণমূল স্তরের মানুষ। আপনি তার সঙ্গে লড়াই করে এখানে সংগঠন করতে অবদান রেখেছেন, যে কিনা একটা সময় গুড় বাতাসা চরমে এখানকার হচ্ছে আপনার জন্মদাতা। কি মনে হয় জেলে যাওয়ার আগে আর জেল থেকে বেরোনোর পরে অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডলের মধ্যে কোনো কি ব্যক্তিত্বের বা আগ্রাসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন আপনি? না, একই ধারায় চলছে, তার মধ্যে কোনো রকম সংশোধন হয়নি। আচ্ছা। আর তিনি সেই একই ধারাতেই চলবার জন্য তৈরি হচ্ছে। কারণ যাদের এই যোগ্যতাটুকু ছিল না, যে নিজের যোগ্যতা দিয়ে সম্মান এবং অর্থের মানে কি বলা যায় তারা বাড়াতে পারবেন, এগুলো তাদের অন্যায় পথেই, গরু চুরি বলুন, আছে বিভিন্ন অন্যায় পথে বেরিয়ে গিয়ে তারা এত পয়সার রোজগার, সেই পয়সা দিয়ে তারা আপাতত খানিকটা মনে করছেন ভালো আছেন, ভালো থাকার কোনো গল্প নয়। আর সেই পরিবর্তন তার মধ্যে কিছু আমরা লক্ষ্য করি। দেখুন, আপনাদের এই বীরভূম জেলাটা মূলত কৃষিভিত্তিক এলাকা এবং শিল্প আছে, পাথর থেকে শুরু করে বালি থেকে শুরু একাধিক আছে। আপনি কি মনে করেন একজন বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরে কিভাবে ময়ূরেশ্বর মূলত একটা হচ্ছে গ্রামীণ ভিত্তিক কৃষি ভিত্তিক একটা বিধানসভা, যেখানে কিন্তু কৃষির পরিমাণটাই বেশি, কিভাবে আপনি এখানকার মানুষের প্রতিনিধিত্ব করতে চাইবেন বা হাউসে গিয়ে কি প্রশ্ন তুলতে চাইবেন যাতে আপনার মানুষের উন্নয়ন হয়? বর্তমানে চাষিরা, যেটা আমাদের করে দেখানো দরকার, যেটা চাষিরা কিন্তু এই যে ফসলের, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ফসলের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। আচ্ছা। বাজারে তারা অনেক চাষিরা এগুলো পড়ে রায় এবং কিছু দালাল চক্র তার লাভটা খেয়ে নিচ্ছে। আচ্ছা। চাষিরা পাচ্ছে না। বালি আজকে দেখুন, যে বালি আমরা 1200 টাকা কি খুব বেশি 1000-1200 টাকা একটা বাড়ি কিনতাম 125 সেফটি, তা আজকে 6000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আচ্ছা। মানে সরকার একদিকে যে কথাগুলো বলছে তার বিপরীত শিকার মানুষকে হতে হচ্ছে। তো বিজেপি গভর্নমেন্ট এলে মানুষের এই যে কৃষির ফসলের দাম পায় না, আলু আজকে কি অবস্থা দেখুন, চাষিদের মাথায় হাত, বাইরের রাজ্যে আলু পাচার হতে দিচ্ছে না। বর্তমানে এই আলু নিয়ে মানুষের যে দুর্ভোগ, সেটাই সরকারের জন্য। চাষিদেরও ফসলের ন্যায্য দাম না পাওয়া, সবাই তার উৎপাদিত ফসলের দাম যা তৈরি করে কোম্পানিও, তার দাম বাজারে আমরা কিনতে বাধ্য হয়। একমাত্র চাষিরা তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যটুকু পায় না, সরকার ঘোষিত মূল্য পায় না, এবং নিজেরা তো কোনো দামই বলতে পারে না। অর্থাৎ চাষিদের এই স্বার্থ, চাষ এবং শ্রমিক, যার উপর আমাদের কৃষি, আমাদের বৃত্তি শিল্প, আমাদের ভবিষ্যৎ, সেই জায়গাটাকে তৃণমূল ধ্বংস করেছে। বামপন্থীদের আমল থেকে ধ্বংস শুরু হয়েছিল, এরা আরো বাড়িয়েছে। সেই জায়গাটাকে আমাদের বাঁচাতে হবে, কৃষিকে ভিত্তি করে শিল্পের আগমন ঘটাতে হবে। অনেক বেকার ছেলেরা এই বাংলাতেই কর্মসংস্থান হবে, বাংলার অর্থনীতি আরো শক্তিশালী হবে, এবং বাংলার এই আইন প্রশাসন যা দুর্নীতির সঙ্গে ডুবে গেছে, বাংলার প্রশাসন আই দুর্নীতির সঙ্গে একদম শাসক দলের সঙ্গে আজকে হাত মিলিয়েছে। এই জায়গাটাকে আমরা মানুষের জন্য নিরাপত্তা দেব, মানুষ যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত নয়, তা আমরা দেখবো। যেমন আবাস যোজনা, আমি পঞ্চায়েতের সদস্য আছি, জানি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার
এটাকে কেটে এরা বাংলা আবাস যোজনা করেছিল। পরবর্তীকালে যখন এনকোয়ারি হয় তখন ওগুলো রাতারাতি আবার ওগুলোকে মুছে টিচে করছিল। আচ্ছা, এরা কেন্দ্র সরকার জল জীবন জল মিশন, সেটাও আজকে আমাদের এখানে দেখুন কোনো আর পাইপ লাইন হয়নি, জলের কোনো কানেকশনও আমাদের দেয়নি। অথচ কেন্দ্র সরকারের কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে কন্ট্রাক্টরদেরকে দিয়ে আত্মসাৎ করে নিজেদের পকেটবাজি করেছে। আচ্ছা, কাজের মান, গুণগত মান অত্যন্ত নিম্ন। যে কাজ আজ হচ্ছে কালকে সেটা ভেঙে পড়ছে। আচ্ছা, রাস্তাঘাটি বলুন, জলের ব্যবস্থা বলুন, নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন এখানে ঘটেনি, অনেক জায়গাতে ঘটেনি। তো সেই জায়গাগুলোকে আমরা এনসিওর করব যে মানুষের ন্যূনতম প্রয়োজন, যেটা চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, আচ্ছা। এই জায়গাটাকে আমরা তুলে ধরে সেটাকে মানুষের কাছে, এই পরিষেবাটা সরকারের মাধ্যমে মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই বিজেপি গভর্নমেন্ট এলে এটা করবে। বিজেপি লক্ষ্য হচ্ছে এটা গ্রামীণ ভিত্তিকে আমাদের শক্তিশালী করতে হবে। মানে 75% গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলার কৃষক এবং তার সঙ্গে যে শ্রমিকের যোগান, যে শ্রম দান করেন, তাদেরকে দেখতে হবে। কারণ তারা অত্যধিক ভেঙে পড়েছে, তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, তারা চিকিৎসার সুযোগ নিতে পারে না। বেসরকারি স্কুলে নিজেদের ছেলে মেয়েদের, সরকারি স্কুল বন্ধ, তারা বেসরকারি স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাতে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য পারছে না। অর্থাৎ মানুষের সাধারণ, যাদের জন্য দেশের এই অর্থনীতি বুনিয়াদ শক্ত হচ্ছে, শ্রমিক এবং কৃষক, তাদের কাজ আমরা দেখবো। এটা আমাদের দলের লক্ষ্য। কৃষি আমাদের বাঁচাতে হবে, শিল্পও করতে হবে, বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থাও বিভিন্ন ভাবে আমরা ঘটাবো। দেখুন, এখন রাজ্যে এটাই বর্তমান সমস্যা, যেটা খুবই জলজন্ত সমস্যা, বেকারদের সমস্যা, বেকারত্বের সমস্যা। এবং রাজ্য সরকার গত কয়েক বছর যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছে, সেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে হাল তুলে যুবসাথী, আপনার মতে কি বলে, এই ধরনের ভাতা আদৌ কি কোন রকম পার্মানেন্ট সলিউশন হতে পারে? এদেরকে অক্ষম এবং উড়ে করে দেওয়া, এরা তারা পেতে চায় না, সবাই ভাতা নিতে চায় না, কিন্তু তারা বলছে সরকার দিচ্ছে, আমাদেরই পয়সায় চুরি করে আমাদের দিচ্ছে, সেটা আমরা নিতে আমাদের আপত্তি নেই, নিচ্ছে। কিন্তু তার মানে এই নয় সরকার এটা দিয়ে ভোট কিনতে চাইছে। সরাসরি টাকা বিলি না করে সরকার কিছু এই ধরনের আকর্ষণকারী এরকম একটা প্রকল্প চালু করে তারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। মানুষের কাজের মধ্যে মানুষ বলছে আমরা শ্রমদানের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই, আমাদের শ্রমের উল্লেখযোগ্য মজুরিও আমরা পেতে চাই এবং আত্মসম্মান নিয়ে আমরা বাঁচতে চাই। এই একদম পঙ্গুত্ব মানে করে দিচ্ছে মানুষগুলোকে, বেকার ছেলেদেরকে, এবং ঘরে ঘরে এই যে টাকা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে বাড়ির লোকেদের যে আর্থিক স্বাচ্ছন্দ্য তা আসেনি। কতটুকু সামান্য টাকা ওষুধ, এখন মানুষের এই যে জীবনদায়ী ওষুধের দাম এবং চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটি মানুষ ভেজাল খাবার বাজারে এসে গেছে, যা এই খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। সরকারের এর লক্ষ্য নেই, মানে কি বলবো, যে এমন এমন ওষুধের দোকানও আছে অনেক জায়গায় দেখা যাবে, গ্রামে গরিব মানুষরা তার দ্বারা বেশি ঠকছে। যে ওষুধগুলো তার এক্সপায়ারি ডেটের ওষুধ বা খাবার, যা প্যাকেটজাত খাবার, দোকানে রান্নাম এখন এই সরকারের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। এগুলো খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, গরিব মানুষের পরিবারের ছেলে মেয়েরা পঙ্গু হচ্ছে, এদিকে কোনো লক্ষ্য নেই। অতএব মানুষের ন্যূনতম যে চাহিদা এবং অধিকার, সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এটা হচ্ছে বিজেপির লক্ষ্য। তার জন্য যত রকম ব্যবসায়ীদের স্বার্থে নয়, জনমানুষের স্বার্থে, গরিব খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের স্বার্থে, বেকার মানে ছেলেদের স্বার্থে এবং গরিব পরিবারের ছেলেদের শিক্ষার স্বার্থেই তো বিজেপি লড়াই করবে। আর আপনার কি মনে হয়, শ্রমিকদের যখন থেকে আপনার রাজ্য সভাপতি হলেন, তারপরে কি রাজ্যে বিজেপির কাঠামোগত বা স্ট্রাকচারাল যে পরিবর্তনগুলো, বা পুরনো কর্মীরা পুনরায় তাদের যোগদান করা বা যেভাবে তারা আবার উদ্যম পাওয়া, কিছুটা হলেও কি বৃদ্ধি পেয়েছে? শ্রমিকদের এই ভাবনাটা অত্যন্ত সদর্থক। মানে যেদিন বিজেপি এই শক্তি ছিল না, যেদিন মার খেয়ে খেয়ে বিজেপিকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করে 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 আমরা সাইকেলে চড়ে আমরা বিজেপির কথা মানুষের কাছ পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে বিজেপিকে একটা জায়গায় এনেছি। সেই শ্রমিকরা মনে হয়েছে সেটা খুব সদর্থক, শ্রমিকদের সেটা গুরুত্ব দিয়েছেন, তাতে গ্রামের মানে পুরনো দিনের কর্মীরা উজ্জীবিত হয়েছে। এবং সত্যি তো সেই নিয়ে সেই বিজেপি কর্মীরা অনেক সংস্কারিত এবং অত্যন্ত মন প্রাণ লাগিয়ে যারা কাজটা করেছিলেন তাদেরকে আবার এগিয়ে এনেছেন, যাতে বিজেপির মানে প্রতিনিধিত্ব যারা করবে তারা ওই সংস্কার যুক্ত হয়ে করবে এবং মানুষের জন্য সত্যি তো তারাই বেশি করবে। নতুন দিনে যারা আসছে তারা কেউ তৃণমূল সিপিএম থেকে আসছে কিংবা কংগ্রেস থেকে আসছে,
তো বিজেপি যে মূল সংস্কার, জনসেবা যে কর্ম, আমাদের ধর্ম, আমাদের মানবতা, হ্যাঁ। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা, যে আমাদের একটা করার গান ছিল যেটা আমরা গাইতাম, আমাদের যে পঞ্চনিষ্ঠা ছিল, সেইগুলোকে তো শ্রমিকদাও সেই পুরোনো দিনে করিনি। আমরাও শ্রমিকদার সঙ্গে, তপন শিকদারের সঙ্গে, সেদিনের মুরলী মনোহর যোশী যখন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, হ্যাঁ। কৈলাসপতি কিষানলাল শর্মারাও যখন, কৃষ্ণকান্ত শাস্ত্রী, আমার অনেক বিদগ্ধ মানুষ যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, স্বর্গলোকে গেছেন, তাদের সংস্কার, তাদের যে ভাবনা, সেই ভাবনা, এবং আমাদের যেটা বিজেপি নিয়ে দীনদয়াল উপাধ্যায়, তার একাত্ম মানববাদকে আমরা আবার প্রতিষ্ঠা করব, সেই নিয়ে আমরা দেশের জনমানুষ জনসমাজে কাজ করব। আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দেব। শেষ প্রশ্ন, আমরা কি বীরভূমবাসী বা বীরভূমের যারা রাজনীতির সম্পর্কে খোঁজ খবর রাখলেন, তারা কি সেই পুরনো দুধকুমার মণ্ডলকে আবার খুঁজে পাবেন? সেই উদ্যমী, সেই চোখে চোখ রেখে লড়াই করার যে বক্তব্য, ঝাঁঝালো ভাষণ খুঁজে পাবেন? অর্থাৎ অভিমান ছেড়ে সে কি আবার পুনরাবস্থায় আগের মতন তর্জন করবেন? না, অভিমান আমার কোনোদিনই ছিল না। আমি একটি দলই করতে এসেছিলাম, মানে মানে যখন থেকে দলের কথা ভেবেছিলাম কিছু একটা করতে হবে রাজনৈতিক কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, সেটা সঙ্গ থেকে প্রথম ভারতীয় জনতা পার্টি। আচ্ছা। সেটা ওই যে বললাম যে দীনদয়াল উপাধ্যায়, তারপর হরিপদ ভারতী, এই তপন শিকদার, এমন অনেক যারা আমাদের প্রবীণ লোক ছিলেন সঙ্গের বিজেপি, হ্যাঁ, তারা যে আদর্শায়িত হয়ে সমাজের কাজ করার জন্য এগিয়ে এসেছিলেন, আমরা তখন থেকেই। অতএব চোখে চোখ রাখার কথা হচ্ছে, তো সে যে কেউ হতে পারে। আমি রাস্তায় চলছি, আমি কারো কোনো দোষ করিনি। হঠাৎ করে আমাকে পিছন থেকে এসে কেউ যদি মনে করে আমাকে কোনো শত্রুতাও নেই, হ্যাঁ, তার রাজনৈতিক শত্রুতা, আমি তার পথে কাটা হয়েছি। আমার এই দলটি লোকটিকে না সরালে তাদের রাজনীতিতে লুটে ফুটে খাওয়াটা নাকি অনেক কমে যাবে বা বন্ধ হবে। হ্যাঁ, এমন লোক, এমন দুষ্ট বুদ্ধির লোকেরা, দুষ্ট চক্রের লোকেরা, যে কোনো রাজনৈতিক দলের ছত্র চাকরি না কেন, যদি আমাদের ধারে কাছে আসার, তো তাদের মরাল স্ট্রেংথ নেই, আসে তো তাকে আমরা এমনি ছেড়ে দেবো কেন? এটা তো ঈশ্বর আমাদের পাঠিয়েছেন দুষ্টের দমনের জন্য এবং শিষ্টের পালনের জন্য। এটা তো গীতার কথা আছে, যখন যখন ধর্মের এইরকম গ্লানি হয়েছে, তখনই এই অধর্মের অভ্যুত্থান হয়েছে। তার বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণের বাণী যেটা, সেটা তো আমরা অবশ্যই তার সাকার রূপ দেব। এটা শ্যামাপ্রসাদের কথা, অন্যায় প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ নেওয়া। অতএব যারা এটা করতে পারবে তারা সহজে ছাড় পেয়ে যাবে না। এটা দুধকুমার মণ্ডল সেই ফর্মেই আছে, এখনো হয়তো এটা বলছেন, কিন্তু আমি গত এত বছরের রাজনীতি জীবনে কারো এতটুকু হিম্মত হয়নি। বলেছি কেন, আমাদের কর্মীদের মেরেছে, কিন্তু দুধকুমার মণ্ডলের গায়ে হাত দিতে আসেনি, এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য দুধকুমার মণ্ডল আজ এখনো বেঁচে আছে। যারা করেছেন তারা ইঁদুরের গর্তে আবার লুকিয়ে পড়বেন। বিজেপি একবার ক্ষমতায় আসতে দিন, আমরা কাউকে মারতে চাই না। সবাই এই পৃথিবীতে এসেছে সুস্থভাবে বাঁচুক, তাদের পথ পরিবর্তন করুক, মত পরিবর্তন করুক, এবং মানুষের টাকা লুট করে মানুষের যারা ক্ষতি সাধনের জন্য, তারা কেউ পেরিয়ে বাঁচতে পারবে না। এটা আমি আজও বলে রাখছি, কি মারবো না কাটবো কাউকে বলার কথা আমার নয়। জনসাধারণ যে জনসাধারণরা 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের পর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো ছেড়ে দেবে না। যার স্ত্রীর পা ভেঙে দিয়েছে, যার ঘর বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, গ্রাম ছাড়া করেছে, জমিতে চাষ করতে দেয় না, সেই মানুষগুলো তো রাগে আজকে ফুসছে। তারা সুযোগ পেলে তার ছবল মারবেই। যারা করেছে তারা যদি সাবধান এখনো না হয়, তাদের জন্য সেই সময়ের অপেক্ষায় থাকতেই হবে। গর্জনের করার কথা না, এটা মানুষের প্রতিবাদ। স্বামী বিবেকানন্দের কথা, আমাদের শ্যামাপ্রসাদের কথা, সে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ, এটা আমরা হই। কিন্তু এই নয় যে আমরা কাউকে অন্যায় করে কিছু মারতে যাব, কাটতে যাব, কিছু না। যারা আমাদের ক্ষতি করেছে, যারা আমাদের এখনো ক্ষতি করার কথা ভাবছে, যারা এত তর্জন গর্জন করে যে যাই বলেছে গুরু বাতাস মুক্ত, তারা তো ভোট লুট করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে, মায়েদের ইজ্জত লুট করেছে। সেই জন্য ভয় তাদেরই, আমাদেরকে যারা জানে যাদের দুর্বলতা আছে, তারা আমাদের থেকে সাবধান হতেই হবে তাদের, অন্যথায় তাদের প্রতিকার মানুষই করবে, আমাকে করতে হবে না। জনগণই এ প্রতিরোধ করার জন্য রাস্তায় নামবে। অনেক শুভেচ্ছা হলো দুধকুমার আপনাকে, আপনার ভবিষ্যৎ পরিপন্থার জন্য। আপনি বিজয় হয়ে ফিরুন, এই আশঙ্কা রাখবো। আমরা কথা বললাম দুধকুমারদার সাথে, আমরা কথা বললাম সেই মানুষটার সঙ্গে যে কিনা বীরভূমের অন্যতম প্রাণ পুরুষ
বিজেপির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। সেই মানুষ যে কিনা একটা সময় আরএসএস এর প্রচারক ছিলেন, অর্থাৎ সেই মানুষ কিন্তু বিভিন্ন ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়েও কিন্তু কি বামপন্থ আমল কি বর্তমান তৃণমূল আমল, সে কিন্তু রাজনীতিতে নিজের খুঁটি পরিবর্তন করেনি বা কোনো সুবিধাবাদী কোন সুযোগের মতন কিন্তু কখনো কি শাসক দলের নাম লেখায়নি। হয়তো লেখালে তিনি আজকে নেতা মন্ত্রী অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারতেন, সেই সুযোগ কিন্তু ছিল, কিন্তু তিনি কিন্তু অটুট থেকেছেন তার আদর্শে এবং তার লড়াইতে, এবং অবশ্যই সাধারণ মানুষের কথা বলছেন, সাধারণ বিজেপি কর্মীর কথা বলছেন, এবং অবশ্যই রাজ্য সভাপতি তথা পুরো নেতৃত্বের প্রতি তার আস্থা রাখছেন। দেখা যাক ভবিষ্যতে কোথায় জাল কোথায় যায় কি হয়, এবং আমরা অবশ্যই কিন্তু দুধ কুমার দার শুভেচ্ছা জানাবো তার ভবিষ্যৎ কর্মপন্থার জন্য, তিনি বিজয়ী হয়ে ফিরুক সে আশা রাখবো। শুভসচী রায় রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্স বেঙ্গল, বীরভূম ময়ূরেশ্বর।